আসসালামু আলাইকুম। নবম শ্রেণী পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। কাছে আছো, দূরে আছো, অনেকেই হয়তো গ্রামের বাড়িতে চলে গেছো। সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের কাছ থেকে সবসময় এমন প্রত্যাশাই থাকবে। তো আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ে 1, 2, 3 এই তিনটে শিডিউল শুরু করেছিলাম। আজকে আমরা বাকি দুইটা করব, 9 এবং 10। তো চলো আমরা এবার আমাদের মূল ক্লাসে চলে যাই। 9 নম্বর সৃজনশীলে দেখি। 9 নম্বর সৃজনশীলে এরকমের যে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। মাত্রা কাকে বলে? আমরা মাত্রার সংজ্ঞাটা একটু জেনে নিই। মাত্রা মাত্রা কাকে বলে? কোনো মৌলিক অথবা যৌগিক রাশিতে উপস্থিত একাধিক মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। সংজ্ঞাটা আমরা একটু আবার বলে নিই। মাত্রা কাকে বলে? কোনো মৌলিক অথবা যৌগিক রাশিতে উপস্থিত একাধিক মৌলিক রাশির সূচককে বলে মাত্রা। ক শেষ, এখানে লিখবে, অন্যভাবে লিখতে পারবো তোমরা। এরপরে খ নম্বরটা, এভাবে শক্তি ও কাজের একক অভিন্ন করে। শক্তি এবং কাজের একক অভিন্নই হবে, কারণ আমরা শক্তির সংজ্ঞাটা এভাবে জেনেছি যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তার মানে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্য আছে, তাহলে তার ভিতরে শক্তি আছে, এটা আমরা বলতে পারি। তাহলে কি এটা বলা যায় যে কোনো বস্তুর ভিতরে আমরা যখনই ইনপুট হিসাবে শক্তি দেবো তখনই আউটপুট হিসাবে আমরা কাজ পাবো? তাহলে শক্তি এবং কাজ যদি একে অপরের সম্পূরক অর্থাৎ পরিপূরক এবং সমতুল্য, তাহলে শক্তি এবং কাজের একক অভিন্ন হবে। শেষ। এরপরে আমরা করবো গ। এরকমের যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। আগে একটু আমি চিত্রটা একটু এঁকে নিই, তারপর দেখি কি হবে। চল্লিশ মিটার উঁচু, দেখি আমরা 40 মিটার উঁচু। এখানে 40 মিটার উঁচু। এখান থেকে দেখবো আমরা যে বিভব থেকে কত উচ্চতায় এর গতিশক্তি হবে। বিভব শক্তি 1/3। আমরা দেখি, মনে করি আমরা এখানে হবে। মনে করি এই উচ্চতাটা ভূমি থেকে আমরা বিন্দুগুলো একটু নাম দিয়ে দিই। দিলাম, এটা দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, এটা দিলাম সি বিন্দু। এখন এই বস্তুটা ভর ছিল 20 কেজিতে। আমরা ভরটা বিন্দুকে দিই, ভর 20। নিচ থেকে যদি উচ্চতা, এইখানে যদি বস্তুর বিভব শক্তির গতিশক্তির 1/3 হয়, তাহলে নিচ থেকে অর্থাৎ এ থেকে বিপরীত উচ্চতা হয় h, তাহলে এখান থেকে অর্থাৎ এই সি বিন্দু থেকে বিপরীতের উচ্চতা হবে 40 - h। এবার আমরা দেখি বিভক্ত বস্তুর বিভব শক্তি না, আমরা লিখব বিভক্ত বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি ইপি সমান mgh। এখানে একটু মানগুলো লিখে দেই। এর মান সমান 20 কেজি। জি এর মান আমরা মূলত সবসময় জানি 9.8 মিটার পার সেকেন্ড। এবং এইচ এর মানটা আমরা ধরে নিয়েছি এইচ। একটু মানটা আমরা বসাই দিই। 20 196।
এবার আমরা দেখবো সি বিন্দু থেকে যখন বস্তুটা এ বিন্দুতে আসে তখন দেখবো এই ক্ষেত্রে বস্তু গতির শক্তি কি হবে। সি বিন্দু থেকে বস্তু যখন এ বিন্দুতে আসবে তখন নিশ্চিত একটা গতি শক্তি থাকবে, সেটা আমরা দেখবো। দেখি তাহলে কি হয়। এক্ষেত্রে বি বিন্দুতে বস্তুর গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার। এখানে ভি স্কয়ার সমান কিউ স্কয়ার প্লাস 2জি এইচ। এখানে এইচ হবে না, কারণ এখানে দূরত্বটা ধরবো আমরা এখান থেকে। সি বিন্দু থেকে এ বিন্দু বলতে তাহলে এসির পরিবর্তে আমরা লিখবো 40 মাইনাস এইচ। আমরা লিখবো 40 মাইনাস এইচ। আর যেহেতু বস্তুটা সি বিন্দু স্থির অবস্থা ছিল সেজন্য ইউ এর মান 0, তাহলে আমরা শুধুমাত্র লিখবো এটুকু লিখবো ভি স্কয়ার সমান এটা লিখবো 9.8 এবার তোমরা মানটা বসে গেই আর মান 20 ইনটু 20 কে মানটা বসে দিব 480 দিব 784 মাইনাস এটা হইল বস্তু দ্বিমুখী গতিশক্তি। কিন্তু শর্তটা ছিল এরকমের যে ভূমি হতে কত উচ্চতায় বিলোপ শক্তি হবে গতিশক্তির 1/3। এবার আমরা একটু শর্ত নিয়ে প্রশ্ন। বিলোপ শক্তি গতিশক্তির 1/3। বিলোপ শক্তি ইকুয়াল সমান গতিশক্তি ইকে, কিন্তু শর্তটা ছিল শক্তি হবে গতিশক্তির 1/3 মানে 1/3। এবার একটু মানটা বসাই দেই 107 এইচ সমান 484 মাইনাস 487 সমান 784 সমান 784 আমরা ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3, এটাই আনসার। এরপরে আমরা দেখব 9 এর ঘ নম্বরটা দেখি। ঘনফলটা বলে সেরকম যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুষ্ঠিত হবে কি না। আমরা দেখি একটু চিত্রটা আগের মতো আঁকি। সর্বোচ্চ উচ্চতায় 40 মিটার
আগে তো আমরা একটু মান দিয়ে অবশ্যই এখানে আগে আমরা দেখি সর্বোচ্চ উচ্চতার বস্তুর শক্তি কত, এটা একটু আমরা করি। সর্বোচ্চ উচ্চতা সি বিন্দু বস্তুর সর্বমোট শক্তি আমরা লিখব সি বিন্দুতে বস্তুর মোট অর্থাৎ সি বিন্দু বস্তুর বিভব শক্তি ইকুয়াল সমান এম ভি এক্স, এখানে এম এর মান 0.9.8 এবং এইচ সর্বোচ্চ উচ্চতা 40 মিটার এবং 9.8 7,840 সীমিত বস্তু বিরসতে। এবার দেখো সীমিত বস্তুর গতিশক্তি। যেহেতু সীমিত বস্তু স্থির অবস্থায় আছে, অতএব তার বেগ v সমান 0, তাহলে তার গতিশক্তি সমান 0। তাহলে সীমিত বস্তুর মোট শক্তি প্লাস কারণ সীমিত বস্তুর মোট শক্তি 7,840 জুল। এবার দেখো 2 সেকেন্ড পরে বস্তুটা নিচে থেকে কত দূরত্ব অতিক্রম করে আসে। এক্ষেত্রে আমরা দেখো 2 সেকেন্ডের সাথে কত পথ অতিক্রম করে, এটাকে আমরা নির্ণয় করি। আমরা দেখো 2 সেকেন্ড পরে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব h সমান qt প্লাস হাফ gp স্কয়ার। যেহেতু বস্তু উপর থেকে নিচের দিকে করতেছে, অর্থাৎ অবিকর্ষ বল বরাবর কাজ করতেছে, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হবে ut প্লাস হাফ gp স্কয়ার। যদি অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে, অর্থাৎ এ থেকে উপরের দিকে করতে, বিয়ের দিকে করতে, তাই সেক্ষেত্রে এখানে হয়তো মাইনাস। আর যেহেতু বস্তু সি অবস্থান স্থির অবস্থা আছে, সেক্ষেত্রে তার আদি বেগ ইকুয়াল 0। এখানে 0 বসে লেখার দরকার নেই, তাহলে আমরা শুধুমাত্র হাফ ইন্টু 9.8 ইন্টু 2 সেকেন্ড পরে তারপর সময় দিই। Into 9.8 তাহলে 2 সেকেন্ডে বস্তু নিচ বরাবর 19.6 মিটার চলে আসবে। এবার আমরা দেখো তাহলে এখানে 19.6 মিটার, আর মোট দূরত্ব ছিল 40 মিটার, মোট উচ্চতা ছিল 40 মিটার, সেখান থেকে 19.6 চলে যায়। এই বাকি
এবার বিভিন্ন বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি E সমান mgx। এবং তো আগেকার ক্লাস কি বললাম এর সরাসরি বিভব শক্তি সবসময় নিচে থেকে মাপা হবে, ভূমি থেকে মাপতে হবে। আমাদের বিভিন্ন বস্তু 3998.4 আমরা একটু সত্যি লিখে রাখি এখানে। এবার তাহলে বিভিন্ন বস্তুটার গতিশক্তি কত জানি বিভিন্ন বস্তুর গতিশক্তি সমান হাফ mv²। এখানে বিভিন্ন বস্তু ব্রেক ট্রান্সফার নিয়ে না v² সমান p² প্লাস 2g x। এই ছিল এখান থেকে সিলিং থেকে বিভিন্ন আসতে যে দূরত্ব এটা আর e এর মান 0 থেকে ইউজ করা লাগলেই আমরা লাগবে 2 × 9.8 এবার আমরা দেখবো বিভূমিত মোট শক্তি। বিভূমিত বস্তু মোট শক্তি E সমান Q2 প্লাস Q2 7,840
অতএব আমরা দেখলাম বস্তুর সর্বোচ্চ অবস্থান সি বিন্দুতে এবং 2 সেকেন্ড পরে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হবে। সমান রাশি বলি আমরা কি লিখতে পারি? প্রশ্ন ছিল এরকমের যে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে পরপর 2 সেকেন্ড পরে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কি না। হ্যাঁ, অনুসৃত হবে, সেটা আমরা লিখবো সংরক্ষণশীল মেনে চলবে। এরপরে আমরা দেখবো 10 নম্বরটা। 10 নম্বরটা হলো এরকমের যে 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তো সার্ববল কাকে বলে? নাম্বারটা সার্ববল কাকে বলে? যখন কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে এবং বলের মধ্যে যদি শূন্য হয় সেক্ষেত্রে ওই বলটাকে বলা হয় সাম্যবল। অথবা একাধিক বলের ক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে বস্তুটা, তাইলে ওই ক্ষেত্রে যে বল প্রয়োগ করেছে তাকে বলা হয় সাম্য বল। এরপরে খ নম্বরটা, দুটো বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ সমান হয় না কেন? দেখি আমরা কেন সমান হয় না। দুটো বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ কখনো সমান হবে না, কারণ বস্তুর বেগটা নির্ভর করে বস্তুর জড়তার উপরে, অর্থাৎ বস্তু কি পরিমাণ ভর আছে এটা। আমরা জানি বস্তু যে অবস্থা আছে সে ওই অবস্থায় থাকতে চেষ্টা করে, অর্থাৎ বস্তু চাচ্ছে তার জড়তাটা ধরে রাখার জন্য। তো একটা বস্তুর ভর যদি বেশি হয়, একটা বস্তুর ভর যদি কম হয়, তাহলে তার উপর দুটো বস্তুর উপরে যদি একই ধরনের বল প্রয়োগ করা হয়, তাহলে যে বস্তুটার ভর কম সেই বস্তুর বেশি বেগ প্রাপ্ত হবে, এবং যে বস্তুটার ভর বেশি সেই বস্তুটা কম বেগ প্রাপ্ত হবে। তো দেখা যায় দুটো বস্তুর উপরে একই বল প্রয়োগ করলে কখনই বেগ সমান হবে না, কারণ তাদের ভর আলাদা আলাদা। তো হইল এরপরে দেখবো আমরা গ নম্বরটা। গ নম্বরটা এরকম, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কিন্তু কাজের পরিমাণ নির্ণয় করো। আইটেমগুলো একটু আমরা দেখিলে কি বলা হয়েছে, 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 100 কেজি, তার মানে ভর দেওয়া আছে এম দেওয়া আছে 100 কেজি পানি 5 মিটার উচ্চতায়, হাইট দেওয়া আছে 5 মিটার এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে কি দেওয়া আছে 10। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কিন্তু কাজের পরিমাণ আমরা লিখি জানি কাজ সমান ভর একটু ত্বরণ একটু উচ্চতা, ভর দেওয়া আছে 100 কেজি, অধিকাংশ ত্বরণ 9.8 এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। কাজের একক জুল। শেষ। এরপরে দেখবো আমরা ঘ নম্বরটা বলা হয়েছে, যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হয়। আগে আমরা দেখবো এখানে সম্পূর্ণ পানি উত্তোলন করতে এই ক্ষেত্রে এই মোটরটার কি পরিমাণ ক্ষমতা কাজে লাগছে আমরা দেখি। এটা আমরা লিখবো পাওয়ার অফ R2, অর্থাৎ আমরা হিসাব করে যে ক্ষমতা নির্ণয় করবো এটা হচ্ছে পাওয়ার অফ R2। তাহলে আমরা জানি লিখবো
এর মান 100 কেজি, জি এর মান 9.8 মিটার স্কয়ার এবং টি সমান প্রথমে টি এর মান 10 সেকেন্ড আর এইচ সমান 5 মিটার। পাওয়ার অফ আউটপুট সমান 100 এমভিএস। এবার আমরা হিসাব করি 490, কিন্তু এখানে যন্ত্রটার ইনপুট দেওয়া আছে 1 কিলোওয়াট, তার মানে পাওয়ার অফ ইনপুট দেওয়া আছে 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। এবার আমরা দেখবো এই যন্ত্রটার কর্মদক্ষতা কত। তাহলে আমরা নির্ণয় করবো কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা সমান পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। মানটা বসাই নিই। পাওয়ার অফ আউটপুট পাইলাম 490, পাওয়ার অফ ইনপুট 1000 ইনটু 100%। ঊনপঞ্চাশ। তাহলে আমরা দেখলাম এই যন্ত্রটা এই অবস্থায় কর্মদক্ষতা 49%। এবার আমরা দেখবো যদি 2 মিনিট সময় লাগে সেক্ষেত্রে পাওয়ার অফ আউটপুটটা কি আসে। তাহলে আমরা লিখব 2 মিনিট অতিরিক্ত সময়ে পাওয়ার অফ আউটপুট। এবার পরিবর্তিত সময়টা হবে 10 সেকেন্ড প্লাস এর সাথে আরো 2 মিনিট সময় যেহেতু বেশি লাগছে সেক্ষেত্রে সময়টা হবে তার 12 সেকেন্ড। এবার পরিবর্তিত আউটপুট পাওয়ার অফ আউটপুট সমান কাজ বাই সময়। আগেরবার আউটপুটটা ছিল পি অফ আউটপুট, এবার আমরা লিখব তাহলে পরিবর্তিত আউটপুটটাকে লিখব পি প্রাইম সমান এমভিএস বাই পি 100 into 9.8 into 5.2. এবার আমরা দেখবো পরিবর্তিত কর্মদক্ষতা। আগের বার ছিল এটা, এবার আমরা এটা প্রাইম সমান পাওয়ার অফ আউটপুট না ই প্রাইম বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। এবার আমরা পেয়েছিলাম 408.3 পাওয়ার অফ ইনপুট ফিক্সড করা ইনটু 100
পরিবর্তিত কর্মদক্ষতা 40.83। প্রশ্নটা বলা হয়েছে এভাবে যে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে, তাহলে কর্মদক্ষতা কম নয়। আগেবার ছিল 49%, এবার কর্মদক্ষতা হইল 40.8%। তাহলে কর্মদক্ষতার পরিমাণ কমে, আমরা লিখব কর্মদক্ষতা কমে। তাহলে কর্মদক্ষতা যেহেতু কর্মদক্ষতা দুটো একত্রিত রাশি ভাগফল হবে, কোনো একক না। তো আমরা দেখলাম যে কর্মদক্ষতা এক্ষেত্রে কমছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখতে চেষ্টা করো। ধন্যবাদ।